এখন যেহেতু আমরা সরলরেখা আঁকার টেকনিক বুঝে ফেলেছি, সাধারণ টেকনিক, এটার থেকে একটু অ্যাডভান্স লেভেলের টেকনিকও শিখে ফেলি। যদি আমরা একটা ইকুয়েশন দেখেই বিন্দু না বের করেই সরলরেখা কীরকম হবে সেটা গেস করতে পারতাম, কেমন হইতো? চলো সেটা এখন দেখব। এখানে এক্স অক্ষ এটা, আর এটা ওয়াই অক্ষ। যদি কোনো সমীকরণ দেখতে এরকম হয়, y ইজিক্যাল টু mx প্লাস সি, এক্সাম্পল হিসেবে ধরে নিতে পারো y ইজিক্যাল টু 3x প্লাস সি, বলতে একটা ধ্রুবক বোঝাইতেছে 1 2 3 4 কিছু একটা দাও, ধরো 5 দিলাম। এরকম সরল রেখা কীরকম দেখতে হয়? জেনারেলি সাধারণত এটা এরকম দেখতে হয়। আর তোমরা মনে রাখবা এইখানে এই এমটা হলো এই সরলরেখাটার ঢাল। ঢাল কি এটা নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব, কিন্তু আপাতত জাস্ট এই চ্যাপ্টারের জন্য মনে রাখো এই যে এই অংশটা, এটাকে বলা হয় সরলরেখাটার ঢাল, ইংলিশে স্লোপ। এই স্লোপ যদি পজিটিভ হয় তার মানে হলো রেখাটা উপরের দিকে উঠতেছে, এইভাবে এই যে উপরের দিকে উঠতেছে, আকাশের দিকে উঠতেছে। আর যদি এই স্লোপটা নেগেটিভ হয় তাহলে রেখাটা এই দিকে নামতে থাকবে, নিচের দিকে। আর এইখানে যে সি থাকে, এই কনস্ট্যান্টটা, এইটা মানে হলো এটা ওয়াই অক্ষরে কোথায় কাটছে, মানে এই যে এই সি যেহেতু এখানে 5, তার মানে হলো এইটুকুর মান 5, এইটুকুর মান 5। শুধু সমীকরণ দেখেই বলে দিতে পারবা যে এটা 5 অংশ দিয়ে এই দিকে যাচ্ছে, নিচে নেমে আসতেছে না, কারণ ওইখানে আমার যে ঢালটা তো এখানে পজিটিভ আছে, নেগেটিভ নাই। আমরা আরও এক্সাম্পল দেখলেই বুঝতে পারবা। সো ওয়াই ইজিক্যাল টু এম এক্স, এখানে এম আর সি আসলে কিছুই না, দুইটা সংখ্যা চিন্তা করতে পারো। এখন দেখো আমরা যদি এরকম একটা সমীকরণ পাও যেটার মধ্যে ওয়াই ইজিক্যাল টু মাইনাস এম এক্স প্লাস সি আছে, মাইনাস এম এক্স দ্বারা আমি বোঝাইতে চাচ্ছি এই যে ঢাল অংশটুকু, এক্সের পাশে যেটুকু থাকে সেটুকুই ঢাল, সেই অংশটুকু আসলে নেগেটিভ বা মাইনাস। তার মানে হলো এটা নিচের দিকে, ডাউন দিকে যাইতে থাকবে সরলরেখাটা, যেখান দিয়ে যাক ডাউন দিকে যেতে থাকবে। কিন্তু কোনখান দিয়ে যাবে সেটাও তুমি জানো, তোমাকে আগেই বলছি যে এই অংশটা দিয়ে কেটে যাবে ওয়াই অক্ষটাকে, তার মানে এরকম হবে গ্রাফটা। এখানে এই অংশটা, এই যে যেখান থেকে কাটছে ওইখান থেকে এই পর্যন্ত, নিচ পর্যন্ত, এইটুকুর মান হইল সি। এটার এক্সাম্পল ধরো -3x প্লাস 4 হইতে পারে, এইটুকু তাইলে হবে 4। আর -3x মানে হইল এটা নিচের দিকে যাবে, মাইনাস বইলা নিচের দিকে যাচ্ছে, রেখাটা ডাউন দিকে নেমে আসতেছে, নিচের দিকে। এখন দেখো যদি y ইজিক্যাল টু mx মাইনাস সি হয়, ঠিক এইটার মতো দেখো, এইটার মধ্যে প্লাস ঢাল ছিল, এটার মধ্যে স্লোপ বা ঢাল প্লাসই আছে, তার মানে তুমি বুঝতে পারতেছো রেখাটা এরকম হবে, উপর দিকে উঠতেছে এরকম রেখা হবে। কিন্তু এইটার মতো উপরের দিকে কাটবে না, কারণ এই দিকে হলো প্লাস সি অবস্থান করতেছে আর এই দিকে মাইনাস সি আছে, মানে ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে গেলে তো 1 2 3 এগুলো পজিটিভ, আর নিচের দিকে গেলে -1 -2 -3 সংখ্যা রেখা তো এইভাবে তৈরি করা হয়। সো ওয়াই ইজিক্যাল টু এম এক্স মাইনাস সি, এই রেখাটা দেখতে কেমন হবে একটু গেস করো, আমি তোমাদের দেখাচ্ছি। এরকম হবে। আর এইখানে এই অংশটা হলো আমার মাইনাস সি, তার মানে এই বিন্দুটা হলো মাইনাস সি বিন্দু, আর এই দৈর্ঘ্যটা হলো মাইনাস সির যা দৈর্ঘ্য আছে সেটা। এটার এক্সাম্পল যদি বলি, ধরো 3x -2 আছে, তার মানে হলো রেখাটা এরকম দেখতে হবে, আর এটা -2 বিন্দু দিয়ে যাবে, অবশ্যই -2 বিন্দু দিয়ে পাস করবে। আর এটা যেহেতু ঢাল পজিটিভ তাই এটা উপরের দিকে যাচ্ছে, এরকম ধাবমান রেখা। একই রকম ভাবে y ইজিক্যাল টু -mx - c যদি হয়, -mx মানে হলো ঢালটাও মাইনাস, মানে রেখাটা এরকম ডাউন স্টেয়ারে যাবে, আর এই মাইনাসের মানে হলো এটা নিচ দিয়ে কেটে যাবে, এইখান দিয়ে কোথাও দিয়ে বের হয়ে যাবে। তো ঠিক এইটার উল্টা হবে গ্রাফটা, আমরা একটু দেখি চলো। এইরকম হবে। তোমরা এই 4টা কেস যদি মনে রাখতে পারো তাহলে একটা সরল রেখা দেখেই তুমি বলে দিতে পারবা, সরল রেখার সমীকরণ দেখেই বলে দিতে পারবা সরল রেখাটা আঁকলে কীরকম হবে।
এটা কি এরকম দিয়ে যাবে নাকি এরকম যাবে, এরকম যাবে নাকি এরকম হবে, চারটা কেসের বাইরে কিছুই হবে না তুমি বলতে পারো। মাঝখান দিয়ে চলে যেতে পারে, মাঝখান দিয়ে যদি যায় তাহলে কি হবে সেটা একটু দেখাই দিচ্ছি। যদি মাঝখান দিয়ে যায় তাহলে সি অংশটা 0 হয়ে যাবে। তো এইটার মধ্যে যদি মাঝখান দিয়ে সি 0 হয়ে যায় তাহলে জিনিসটা এরকম দেখা যাবে, একটু দেখো। এইটা হলো y = mx সরল রেখা, আর এটা হলো y = -mx সরল রেখা। একটু খেয়াল করে দেখো, আমাদের y = mx সরল রেখাটার মধ্যে ঢালটা পজিটিভ ছিল, প্লাস ছিল, তাই এটা উপর দিকে উঠতেছে। আর কোনো সি নাই, মানে সি 0, তাই 0 অংশে কাটছে, মানে মূল বিন্দুতেই এই রেখাটা অবস্থান করতেছে। এই রেখাটারে জাস্ট টেনে নিচে নামিয়ে দাও, এই জায়গায় নামিয়ে দাও, কারণ সি এর মান তো 0, এটুকুর মান ছিল সি। এটুকু যদি 0 হয়ে যায় তাহলে তো এটা এখানে নেমে আসবে, এখান দিয়ে যাবে y = mx সরল রেখা। আর এটা হলো y = -mx সরল রেখা, কারণ এই একই জিনিস মাইনাস আছে, তাই ঢালটা নেগেটিভ হওয়ার কারণে সরল রেখাটা নিচের দিকে যাবে। তো এই 5টা ছবি যদি তুমি মনে রাখো তাহলে তোমার গ্রাফ আঁকার সময় আর ভুল হবে না। কোনো কারণে কোথাও ভুল করে থাকলে তুমি ধরতে পারবা যে গ্রাফটা তো এরকম হওয়ার কথা ছিল, সমীকরণটা দেখেই বোঝা যাচ্ছে, আমার কেন হচ্ছে না, তাহলে আমি ভুল আঁকতেছি। সো আমরা চলো পরের, এখন লেখচিত্রের সাহায্যে সমীকরণের সমাধান কেমনে বের করা যায়। যদি লেখচিত্রের মধ্যে আমি দুইটা সমীকরণকে প্লট করি, একটা মনে করো এরকম একটা সমীকরণ যেটা আঁকলে এরকম দেখা যাবে, আর আরেকটা মনে করো px + qy = r, এরকম একটা সমীকরণ। এই দুইটা সমীকরণকে আমি আঁকলাম, আঁকার পর দুইটা সমীকরণকে আঁকার পর গ্রাফে যে বিন্দুতে দুইটা সরল রেখা ছেদ করে সেই দুইটা সরল রেখার জন্য ওই বিন্দুটাই হলো এমন একটা বিন্দু যে বিন্দুটা এই সমীকরণে বসাইলেও লেফট সাইড রাইট সাইড সমান হবে, আর এই বিন্দুর xy এর মান এইখানে বসাই দিলেও এইটারও লেফট রাইট সমান হবে। একটু খেয়াল করে দেখো, ধরো এইটা হলো -3 5 বা 2 বিন্দু, -3 2 বিন্দু। এই বিন্দুটাই সরল রেখার উপরে অবস্থিত, মানেটা কি? মানে হলো এই যে y এর মান আর এই যে x এর মান, এই দুইটা এখানে বসিয়ে দিলে, সরি এইটা না, তো নীলটার মধ্যে বসাইতে হবে, নীলটার মধ্যে তো এই বিন্দুটা এখানে বসিয়ে দিলে, মানে x এর জায়গায় যদি আমি এইখানে x এর মান কত -3 আর এইখানে y এর মান কত 2 যদি বসিয়ে দেই তাহলে এই সমীকরণটা সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে যাবে মানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হয়ে যাবে। একই রকমভাবে যদি এখানে একটা বিন্দু থাকে যেটা বলতে পারো -10 আর ওইদিকে মনে করো 3 -10 3, এই বিন্দুর x এর মান -10, y এর মান 3, এইখানে যদি আমি বসিয়ে দিই তাহলে লেফট সাইড আর রাইট সাইড সমান হবে, কারণ ওই বিন্দুটা তো রেখার উপরই অবস্থান করতেছে। এইখানে থাকা প্রত্যেকটা বিন্দু, এরকম কোটি কোটি বিন্দু নিতে পারবা যেগুলো আসলে এই সমীকরণটাকে দুই পাশ থেকে স্যাটিসফাই করে, মানে সিদ্ধ করে। এখন মজার কথা হলো একটা বিন্দুই আছে দুইটা সরল রেখার মধ্যে, সেটা হলো এই বিন্দুটা, যে বিন্দুটার x এর মান হলো এদিকে আসলে পাওয়া যাবে x এর মানটা, আর y এর মানটা, এই যে আমি x এর মান আর y এর মানটা যদি এইখানে বসাই তাইলেও সিদ্ধ হবে সমীকরণটা, এইখানে বসাইলেও সিদ্ধ হবে, কারণ দুইটার কমন পয়েন্ট তো এটা। তার মানে হলো এই দুইটা সমীকরণই x y এর যে মানের জন্য সিদ্ধ হবে সেটাই তো ওই দুইটা সমীকরণের মধ্যে সমীকরণের সমাধান হিসেবে পরিচিত। তার মানে হলো তুমি দুইটা সমীকরণ আঁকবা আগে, তারপর ওদের ছেদ বিন্দু বের করবা, ওই ছেদ বিন্দুটাই আসলে দুইটা সমীকরণের সমাধান হবে। তার মানে আমাদের যে অনেক পদ্ধতি আছে, বজ্রগুণন, অপনয়ন, প্রতিস্থাপন, সেগুলা বাদ দিয়ে আমরা জিওমেট্রিক সিস্টেম জিওমেট্রি অ্যাপ্লাই করে শুধু গ্রাফ পেপারে গ্রাফ এঁকেও সমাধান বের করতে পারি দুইটা সরলরেখার xy চলকের। অঙ্ক দেখো, দুইটা সমীকরণ দেওয়া রয়েছে, একটা সমীকরণ এটা, একটা সমীকরণ এটা। y এর মানটা বামে রেখে সব কিছুকে ডানে নিয়ে গেছি, y এখানে বামে আসছে, ডানে সবাইকে নিয়ে গেছি, ডানে x চলে গেছে। সো y = 7 - x। এইটার মধ্যে আমি এখন কি বলবো, এই জিনিসটাকে আঁকতে চাচ্ছি। আঁকার জন্য আমার
কয়েকটা বিন্দু নিতে হবে। এখানে বইয়ের মধ্যে জেনারেলি কয়টা 6টা 7টা বিন্দু নিয়েছে, কিন্তু মনে রাখবে একটা সরল রেখা আঁকার জন্য কিন্তু 7টা বিন্দুর দরকার নাই, মাত্র 2টা বিন্দুর দরকার আছে। সো এই 2টা বিন্দু দিয়ে আসলে সরল রেখাটা এঁকে ফেলা যাবে। তারপরে তোমার টিচারদের অতৃপ্ত আত্মার শান্তির জন্য তুমি এই 7টা দিয়ে দিতে পারো, কিন্তু এরকম কোনো রুল নাই যে সরল রেখা আঁকতে বলছে অযথা তুমি 7টা আঁকা বসে রয়েছো, দরকারই নেই আসলে কোনো, 2টা বিন্দু থাকলেই যথেষ্ট। তারপরেও একটু বেশি করে দিয়ে দিবা, ওই যে বললাম। আচ্ছা, এইখানে আমরা ফিরে আসি। এই সরল রেখাটার মধ্যে এই বিন্দুগুলো বের করার জন্য এই যে -2, -1, 0, 1, 2, 3, 4 এগুলা কোথা থেকে নিচ্ছে, এগুলা কোথা থেকে আসলো? এগুলা কিন্তু স্বাধীন চলকের মান, এক্স এর মান, ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন। স্বাধীন বলতে যেটা বোঝাচ্ছে তোমার আগেই বলছি, এই মানগুলো আসলে কোনো মুখস্থ মান না, তোমার ইচ্ছা মতো তুমি নিয়েছ। এটা দেখো মূল বিন্দু তো 0, 0, 0 নেওয়া হয়েছে একটা, তারপরে -2 নেওয়া হয়েছে একটা, তারপরে -1 নেওয়া হয়েছে একটা। গ্রাফটাকে ভালো করে আঁকার জন্য সংখ্যা রেখার এপাশ ওপাশ থেকে কয়েকটা বিন্দু নেওয়া হয়েছে, এক করে গ্যাপ দিয়ে দিয়ে। -1 থেকে -2 থেকে -1 আসছে, তারপরে আরও এক বাড়াইছে, তারপর আরও এক বাড়াইছে। এভাবে করে তুমি আঁকতে পারো তোমার ইচ্ছা মতো। তুমি যদি এখানে -3 থেকে শুরু করতে তাতেও কোনো সমস্যা ছিল না। সো এটা কোনো প্রবলেমের কিছু না যে তুমি কি বিন্দু নিলা, এখানে তোমার ইচ্ছা মতো তুমি বিন্দু নিতে পারো, কিন্তু ভালো হয় যদি তুমি এরকম কিছু বিন্দু নাও আর কি, -3, -2, -1, 0 এরকম যদি নাও, অথবা -2, -1, 0 নাও। যাই হোক, এই জিনিসগুলো এইখানে বসাই দাও এক্সের জায়গায়। এক্সের জায়গায় বসানোর সময় সাবধান থাকতে হবে। 7 -2 বসাইতেছি, দেখো এক্সের জায়গায় বসাইছি -2, তাহলে কি আসে? মাইনাসে মাইনাসে প্লাস হয়, এটা কিন্তু ভুলে যায় না। 9 আসে, এই যে 9 বের হয়ে গেল। এরকমভাবে -1 যখন বসাই দিছে 8 আসছে, যখন 0 বসাইছে 7 আসবে। দেখো এটা তো 0 হয়ে গেলে 7ই আসবে অ্যান্সার, দেখে বোঝা যাচ্ছে। এরপরে 1 বসাইলে 6 আসছে। এইভাবে করে অনেকগুলো বিন্দু বসাইছে, সমস্যা নাই। আর দ্বিতীয় সমীকরণটার মধ্যে একই রকমভাবে ওয়াইকে বাম পাশে রাখছে, এক্সকে সব কিছুকে ডানে নিয়ে গেছে, তাইলে ওয়াইকে আঁকতে পারবো ভালো মতো আমরা। এক্সের সাপেক্ষে ওয়াইয়ের মানগুলো বের করতে পারবো। এক্স ডিপেন্ডেন্ট ওয়াই ভ্যারিয়েবলটার ভ্যালু বের করতেছি আমরা, এই যে এখানে। এখন ছক 1 ছক 2 দুইটার থেকেই মানগুলোকে আমরা গ্রাফে প্লট করব। এই যে সব বিন্দু বসায় দেওয়া হয়েছে এখানে, ওরে বাবা রে বাবা, এই প্রত্যেকটা বিন্দু বসায় দিছে এখানে, এই যেগুলা দেখতেছো তুমি, এইগুলা, এই সবগুলা বসিয়ে দেওয়ার পরে, ওরে বাবা এত বিন্দু বসানো লাগে না যদিও, তো তুমি যতগুলা বের করছো ততগুলা কেন বসাবা না। বাট পরীক্ষার সময় না পাইলে 2টা বিন্দু বসিয়ে দিয়ে টেনে দিবা, দ্রুত টেনে দিলেই তুমি একটা সমাধান পেয়ে যাবা। সমাধান মানে কি? সমাধান মানে 2টার কমন পয়েন্টটা পেয়ে যাবা। এই যে এই বিন্দুটাই হইলো সেই বিন্দুটা, এটাকে এ নাম দেওয়া হয়েছে। এই যে দেখো এখানে লেখা রয়েছে, আমি লেখা এখানে এখন পড়ে শোনাতে যাচ্ছি না, তোমরা দেখতে পাচ্ছ এইভাবে লেখাটা লিখবা পরীক্ষা হলে ফুল নাম্বার পাওয়ার জন্য। বাট মেইন কাহিনীটা বুঝে রাখো, এই রেখা আর এই রেখা যেখানে ছেদ করছে সেটার এক্স আর ওয়াই এর মানটাই আসলে আমার সমাধান সমীকরণ দুটার। এই যে এইখান থেকে নিচে এই স্কেল টেনে এই বিন্দুটা ইন্ডিকেট করবা, এখানে এক্স এর মানটা কত আসে সেটা দেখবা, আর এই দিক বরাবর যাবা, এটা ওয়াই এর মানটা পেয়ে যাবা। এক্স ওয়াই দুইটা যখন তুমি পেয়ে যাবা তখনই তুমি আসলে এ বিন্দু স্থানাঙ্ক পাবা, আর এই বিন্দু স্থানাঙ্ক হলো সমীকরণের সমাধান। এই যে লাস্টে লেখা রয়েছে, এটা হলো 4 1 2 3 4 গুণ বা গুণে যাবা, আর এই দিক দিয়ে গুণে যাবা 1 2 3 4 1 2 3 3 শেষ হয়ে গেছে 1 2 3। সো এক্স এর মান হবে 4, ওয়াই এর মান হবে 3। সমীকরণের সমাধান আমরা পেয়ে গেছি, নির্ণয় সমাধান নিচে লিখে দিবা এইভাবে, এখানে যা আছে লিখে দিবা। সো একই রকমভাবে তোমার আরেকটা অঙ্ক দেখাচ্ছি, আমরা আরেকটা অঙ্ক যদি এইভাবে করতে চাই। এই যে দেখো এখানে একটু ওয়াই এর পাশে 4 আসছিল, তো 4 দিয়ে ভাগ করে ওয়াইকে খালি করতে হয়েছে। এটা কোনো কঠিন কিছু না। সায়েন্টিফিক ক্যালকুলেটর যদি তোমার হাতে থাকে এই মানগুলো বের করা খুব সহজ হবে। টেবিল নামে একটা অপশন আছে, ওটা দিয়ে দ্রুত ফাংশনের একাধিক ভ্যালু বের করে ফেলা যায়। -2 0 2 4 6 একবারে বের করে ফেলা যাবে অনেকগুলো ভ্যালু।
এখানে দেখো -2 0 2 4 6 নেওয়া হয়েছে, গ্যাপ বেশি নেওয়া হয়েছে, -2 থেকে -1-এ যায় নাই, 0-তে চলে গেছে সরাসরি। কারণ এখানে দেখো বিন্দুই কম আঁকছে, এখানে কিন্তু আগের মতো 6টা না, 1 2 3 4 5টা মাত্র, আগেরটা 7টা বিন্দু আঁকা হয়েছিল, এটাই মাত্র 5টা ইউজ করছে। সো আসলে আলটিমেটলি তুমি মিনিমাম 5টা বিন্দু দিয়েই যদি বোর্ডে দেখাও অঙ্ক করে বেটার হবে। কিন্তু যদি লজিক চিন্তা করো, এই 5টা বিন্দু দেখানোটাও বোকামি হবে, কারণ সরল রেখা যে বুঝে সে ভালো মতো জানে 2টা বিন্দু জানা থাকলে একটা সরল রেখা এঁকে ফেলা যাবে। তো 2টার বেশি বিন্দু নেওয়া বোকামি, কিন্তু বাংলাদেশের মানুষজন এমনি বোকা, তাই 5টা দিয়ে দিবা। আর টিচার হলে তো বোকা হওয়ার সম্ভাবনা আরও বেশি, নাহলে তো টিচার হতো না। আচ্ছা যাই হোক, মজা করতেছিলাম। তারপরেও এই মজা থেকে যদি আমাদের দেশের শিক্ষা সিস্টেমের একটু উন্নয়ন হয়, তাতে দোষ কী? তাতে সকল শিক্ষকই আশা করি খুশি হবেন। যাই হোক, সবাই এরকম না, অনেক শিক্ষকই জানেন খুব ভালো মতো যে সরল রেখা আঁকতে 2টার বেশি বিন্দু লাগবে না, তো 5টা বিন্দু ছাত্র দেখে কি করবে। তারপরেও সূক্ষ্ম গ্রাফ আঁকার জন্য একাধিক বিন্দু নেওয়াটা ভালো। যত সূক্ষ্ম গ্রাফ আঁকতে চাইবো, স্কেলটা যত ভালোভাবে বসাতে চাইবো, তত ভালোভাবে বসবে যদি আমরা বিন্দু একাধিক নেই। বিন্দু যত বেশি নেব ততই গ্রাফ আঁকা সুবিধা হবে। দেখো এখান থেকে এই 2টা বিন্দুকে যোগ করা যতটা সহজ, এই 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 বিন্দুগুলোকে যোগ করা কিন্তু অনেক সহজ, হাত দিয়ে যোগ করে ফেলা যাচ্ছে। সো এটা হলো মজার ব্যাপার, স্কেল না থাকলেও তুমি যোগ করতে পারবা যদি একাধিক বিন্দু, অনেকগুলো বিন্দু নাও। এটা লাইনটাকে স্মুথ করার জন্য একাধিক বিন্দু নেওয়াটা ভালো। তো সেই উদ্দেশ্যে যদি চিন্তা করি, তাইলে আমরা 5টা বিন্দু নিলাম, সমস্যা নাই। তুমি ভয় পাও না যে -2 থেকে -1 নিলাম না কেন, 0 আইসা বললো সরাসরি, আগেরটাই তো এরকম করলাম না। এটা কিন্তু আবারও বললাম, এটা তোমার ইচ্ছা, যেমনি খুশি নিতে পারো। তুমি 2 ঘর গ্যাপ দিয়ে নিতে পারো, 3 ঘর গ্যাপ দিয়ে নিতে পারো, নো প্রবলেম। এত বড় গ্যাপ দিয়ে নিও না যে তোমার গ্রাফে না আটে। এখন একটা ব্যাপার তোমাদের বলি, যদি তুমি কি বলে অনেক বড় বড় বিন্দু চলে আসে, যদি এই গ্রাফের মধ্যে এটা 200 হইতো, এটা 400 হইতো, তখন তোমার লেখচিত্রের মধ্যে স্কেলিংটা চেঞ্জ করে নিতে হইতো। তখন লেখচিত্রের এক ঘরকে তুমি 100 ধরতা, 2 নম্বর ঘরকে তুমি 200 ধরতা, তাহলে এই বিন্দুটাই হলো এই বিন্দুটাই হলো তখন -100 -200, এই বিন্দুটাই -200 হয়ে যাবে। তখন 400 মানে এই দিক বরাবর তুমি তাই করে নিতে পারো। তখন তোমার লিখে দিতে হবে ছক কাগজের এক ঘর = 100 একক ধরা হয়েছে এক্স অক্ষ বরাবর। আবার হইতে পারে ওয়াই অক্ষ বরাবর এক ঘর = 2 একক ধরতে হয়েছে, মানে এক ঘর গেলে 2 হবে, এটা মানে 2, এটা মানে 4, এটা মানে 6, এরকম ধরা হয়েছে। এরকম যদি করো, সেটা তোমার পাশে এইভাবে লিখে দিতে হবে। যদি কখনো কোনো অঙ্কে প্রয়োজন হয়, বিন্দুগুলো এত বড় বড় হয় যে প্রবলেম হচ্ছে স্থাপন করতে, তখন তোমার গ্রাফের মধ্যে স্কেলিং চেঞ্জ করে নিতে হবে। 200 আর গ্রাফের মধ্যে আঁকতে পারবা না। তুমি যে গ্রাফ নিবা পরীক্ষা হলে, সেটা 100 মানে কি বলে, দাগগুলো এত বেশি থাকবে না যে তুমি -2200 4400 এইসবে যাইতে পারবা। কিন্তু ওই বিন্দুগুলোকে তাহলে কীভাবে গ্রাফে আঁকবা, সেটার টেকনিক তোমাদের বললাম। এইভাবে দুইটা সমীকরণের জন্য পয়েন্টগুলো বের করে গ্রাফ এঁকে দিলে তুমি এই যে এইখানে সমাধান বিন্দুটা পেয়ে যাবা। এদিকে এক্স এর মান, ওইদিকে ওয়াই এর মানটা নিয়ে নিবা, এক্স ওয়াই মান 2 1 আসছে, অঙ্ক শেষ। ঠিক আছে ছাত্ররা, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আজকে আমরা এইটুকুই পড়লাম।